এই অনুষ্ঠানটা চলবে সিঙ্গুর ডিগ্রি কলেজ এবং রানী রাসমণি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে। প্রিন্সিপাল স্যার সবিস্তারে বলেছেন, আমরা একটা শিডিউল তৈরি করেছি। সেই শিডিউল অনুযায়ী প্রত্যেক দিন আমাদের ছাত্রছাত্রীদের কর্মসূচি রাখা হয়েছে, যে কর্মসূচিতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। ছাত্র সমাজ হলো অ্যাকচুয়ালি আমাদের দেশের ভবিষ্যৎ। ছাত্র সমাজ তাদের মেধা, তাদের সৃজনশীলতা, তাদের দায়িত্ববোধ, এই সব জিনিসগুলো দিয়েই তারা আমাদের নতুন ভারতবর্ষকে গড়ে তুলবে বলে আমরা মনে করি। সেই জন্যে এই ছাত্র যে সপ্তাহ আমরা পালন করছি, এটা খুব গুরুত্বপূর্ণ। ছাত্র সপ্তাহ কিন্তু শুধুমাত্র একটা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়। এই সপ্তাহের মাধ্যমে আমরা স্টুডেন্টদের ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী প্রকল্প এবং নানা সরকারি কল্যাণমূলক প্রকল্প সম্বন্ধে তাদের বিস্তারিতভাবে আমরা জানাই, যেটা আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক এবং অধ্যাপিকাবৃন্দরা অলরেডি কিছু তোমাদের জানিয়েছে এবং বাদবাকি আরো জানাবে। শুধু রাজ্য সরকারই নয়, কেন্দ্রীয় সরকার থেকেও আমরা অনেক স্কলারশিপ পেয়ে থাকি, যেগুলো সম্বন্ধে তোমাদের বিশদে জানানো হবে। এবং প্রিন্সিপাল স্যার বললেন যে ব্যাংক থেকেও আসবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে কি লিমিটেশন আছে না আছে তোমাদের জানাবে। আমাদের এই প্রকল্পটা নেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে কোনো ছাত্রছাত্রী অর্থের অভাবে বা সামাজিক কোনো অভাবে তার নিজের শিক্ষাকে সে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই চেষ্টাটা করা। যেন তার মনে হয় না যে আমার আর্থিক ক্ষমতা নেই বা আমার কোনো সামাজিক কোনো অভাব হচ্ছে, সেই জন্য আমি আমার শিক্ষাকে পূরণ করতে পারছি না, এটা যাতে না হয় সেই জন্য আমাদের রাজ্য সরকার এই প্রকল্পটা গ্রহণ করেছে। এবং আমি অনুরোধ করবো তোমরা সবাই কিন্তু এই প্রকল্পটাতে এগিয়ে এসো। আর এর সঙ্গে আমি আর একটা কথা বলবো, এই অনুষ্ঠানটা যেটা হচ্ছে এটা পিওরলি তোমাদের জন্য। তোমরা প্রত্যেকে এই অনুষ্ঠানটা যোগদান করো। এই অনুষ্ঠানটা যোগদান করলে তোমরা তোমাদের প্রতিভার বিকাশ করতে পারবে, তোমরা তোমাদের মেধার উন্নতি করতে পারবে, তোমরা তোমাদের সৃজনশীলতা দেখাতে পারবে। এর মধ্যে দিয়ে তোমরা কিন্তু তোমাদের নিজেদের ভবিষ্যৎকেও গড়ে তুলতে পারবে। সুতরাং আমি তোমাদের কাছে আবার আবেদন করব যে তোমরা সবাই এই অনুষ্ঠানটাতে যোগদান করো এবং মুক্ত মনে যোগদান করো। আমি এই অনুষ্ঠানটা যেহেতু পরিচালনা করার জন্য সুষ্ঠুভাবে আমাদের যে গাইড করেছেন, সেই জন্য আমি আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রিন্সিপাল সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সমস্ত অধ্যাপক বৃন্দ, আমাদের নন টিচিং স্টাফ এবং আমাদের ছাত্রছাত্রীগণ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এরপর তোমাদের এই বিষয়ে আরো বিশদভাবে বলবেন RRJU মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার ডক্টর অমিত কুমার পান্ডা। Very good afternoon to all of you. শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় নিবন্ধক রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, মাননীয় ডেভেলপমেন্ট অফিসার, আমাদের বিত্ত আধিকারিক, সিঙ্গুর কলেজের আমার শ্রদ্ধেয় সহকর্মীরা এবং আমার সন্তানতুল্য ছাত্রছাত্রী, একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা চলেছি। আবার বলছি, একটা অদ্ভুত ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা চলেছি। ওই কি ফেলোশিপ আছে বা অন্যান্য যে বিষয়গুলি, সেগুলো নিয়ে ম্যাডাম বা স্যারেরা তো বিস্তারে বলেছে। আমার বক্তব্যগুলি একদম একটু অন্যভাবে একটু পেশ করতে চাই। 100 বছর আগে, আমরা তো একবিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীর প্রথম 25টা বছর বড় ভয়ানক ছিল। কারণটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ
ওই 25 বছরের মধ্যেই হয়েছে। আবার দ্বিতীয় অর্ধটাও, মানে যদি কোয়ার্টার হিসেবে একটা শতাব্দীকে 4টে ভাগে ভাগ করে নিই, দ্বিতীয় শতাব্দীটা আরো ভয়ঙ্কর। দ্বিতীয় কোয়ার্টার কেবল, মানে আমি একটা অস্ত্র বানিয়েছি, তার পরীক্ষামূলক প্রয়োগ করতে হবে। সেই জন্য যে দেশটি আত্মসমর্পণ করে বসেছিল সেটা কোনো সাদা চামড়ার দেশ নয়, একটি এশীয় দেশ, ছোট্ট দ্বীপপুঞ্জ, জাপানে পরপর 6ই আগস্ট এবং 9ই আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা বর্ষণ করা হয়েছে। তার কি ভয়াবহ অবস্থা, যদি তোমাদের কখনো সুযোগ হয় একবার দেখে আসবে। নিজের চোখের জল আমি দ্বিতীয়বার নাগাসাকিতে গিয়েও আটকাতে পারি। গত বছর মানে 2025, প্রত্যেককে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তো জানাতেই হয়। 2025 মানে অক্সফোর্ড যে ডিকশনারি রয়েছে, অক্সফোর্ড ডিকশনারিতে একটি করে নতুন শব্দ সংযোজিত হয়। আমার যারা সাহিত্যের অধ্যাপক অধ্যাপিকারা আছেন, অধ্যাপিকা পাতাটাই এখন উঠে গেছে, আমরা জেন্ডার ব্যাচ নিয়েছি। যেমন ক্রিকেটে ব্যাটসম্যান বলা হয় না, ব্যাটার বলা হয়। আমার সাহিত্যের যারা অধ্যাপকগুলো আছেন বা তোমরা ছাত্রছাত্রীরা জানো, অক্সফোর্ড ডিকশনারিতে একটা করে শব্দ ওঠে, কখনো কখনো একাধিক। বলতে পারো গত বছর 2025-এ ডিকশনারিতে কোন শব্দটি উঠেছে? শব্দটি হচ্ছে রেজ বেইট, RAGE, রেজ, BAIT হচ্ছে টোপ। ওই যে আমরা বড়শিতে টোপ দিয়ে মাছ ধরি। আর রেজ মানে হচ্ছে তোমার রাগ, ক্রোধ, উত্তেজনা বৃদ্ধি হয়। অর্থাৎ তথাকথিত সুশীল বা সভ্য সমাজ বা আমাদের নিয়ন্ত্রকেরা এখন আমাদের সদা সর্বদা চেষ্টা করে যাবে আমাকে উত্তেজিত। দেখবে খবর যখন একদম সরকারি বা বিবিসি বা একরকম অন্য ছাড়া ওই কিছু রয়েছে না, বলে মানে পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। আবার কে বলে আতঙ্কে রাখে, আতঙ্কে থাকে বলে কি একটা থাকে না, নিরানন্দ বলে একটা চ্যানেল, সবসময় দেখতে মনে হয় তার দৌড়চ্ছে। এক্ষুনি এই মাত্র ওনার আসার কথা ছিল, কিন্তু উনি এসে গেছেন। এরকম ভাবে সংবাদ পরিচিত এবং দেখবে সকালবেলায় টিভি খবরের কাগজগুলি খুঁজতে আমাদের ভয়। কেন? খুললেই আগে দেখো কটি ধর্ষণ হয়েছে, কটা খুন হয়েছে, কটা বোম পড়েছে, কত সাইবার ক্রাইম হয়েছে। এই গ্রাম, এই পেট থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখতে হবে। এটা স্টুডেন্ট উইকে তোমাদের কাছে আমার আবেদন। কেন বললাম? আবার ওই যে গত শতাব্দী, 20 শতাব্দী যেমন, আবার 21 শতাব্দীতে আমরা 25টা বছর কাটিয়ে এসেছি। আমরা যারা জীবনের উপান্তে এসে পৌঁছেছি, তাদের ক্ষেত্রে 25 বছর কিছুই নয়। হয় কিন্তু তোমাদের প্রত্যেকে যারা এই আজকে বসে রয়েছে এত শৃঙ্খলা পরায়ণ হয়ে, শৃঙ্খল বোধহয় একটা অদৃশ্য আছে অধ্যক্ষ মশাই বা অধ্যাপকদের একটা বোধহয় রয়েছে। আমরা এত নিয়ন্ত্রিত ভাবে তোমরা বসে থাকার মানুষ নয়, এবং সেটাই যদি বসে থাকো সেটার মধ্যেও কিন্তু অস্বাভাবিকতা রয়েছে। কারণ ওরে সবুজ, ওরে আমার কাঁচা, আত্মরাদের ঘা মেরে দিয়েছে। তোমাদের হাতেই ভবিষ্যৎ। এই 25 বছর আমরা কি দেখলাম বলতো? আমরা কোভিড দেখেছি, ভয়ঙ্কর। কি শিক্ষা দিল কোভিড? ইংরেজিতে যারা এই এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে কাজ করেন তারা বলেন যে whenever there is
overpower of masculinity in the nature. পৌরুষ মানে ওই রকম পেশি শক্তির আস্ফালন যখন ঘটে, মাদার নেচার টেক্স দ্য রিভেঞ্জ and mother nature balances it. এক মুহূর্তে খাঁচার বাইরে যারা ঘুরে বেড়াতাম আর খাঁচার মধ্যে যাদের দেখতাম, চিত্রটা ঠিক উল্টো হয়ে গেল, গৃহবন্দী হয়ে গেল। কে কন্ট্রোল করে? আবার কতগুলি রাষ্ট্রশক্তির থেকে বড় কথা কতগুলো কর্পোরেট হাউস আমাদের বিগত 25 বছরে একটা তিনটি আমার জিনিস দেখেছি। এই যে তিনটি জিনিস বিপ্লব ঘটিয়ে দিয়েছে। এক হচ্ছে ইন্টারনেট, দুই হচ্ছে স্মার্টফোন, আর তৃতীয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম। ভালো করে খেয়াল করতে, এখন মনে হয় আমাদের দিনটা 24 ঘন্টার বদলে 32 ঘন্টা হলে ভালো। তার কারণ সকালবেলা উঠেই আমরা একটা নোমোফোবিয়াতে ঢুকি। এই রাত্রেবেলা কতগুলো বোধহয় মিস কল এসে গেল, কতগুলো আমার ইনবক্সে মেসেজ এসে জমা পড়লো, কতগুলো আমি উত্তর দিতে পারলাম না। আমার আগে কতজন এর উত্তর দিয়ে ফেলেছে। এই প্রতিযোগিতা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখতে হবে। এই টেম্পটেশন, একটি উদাহরণ দিই। 2000 সালে আমি যখন কানাডায় গেলাম, একটি দোকানে, ওয়ালমার্ট, আমি নাম ভুলেই যাচ্ছি, দোকানের বাইরে একটি পরিসংখ্যান নেওয়া হচ্ছে। ভবিষ্যতের মায়েরাও এখানে দেখে আমার একটি ভালো লাগছে, একটা দেখছি যে এখানে ছেলেদের থেকে মেয়েরা সংখ্যায় বেশি। এটা একদিক দিয়ে যেমন স্বাস্থ্যকর, আরেকটি দিক থেকে আশঙ্কা। আশঙ্কাটা কোথায়? আশঙ্কাটা হচ্ছে ছেলেরা আজকাল, মেয়েরা বেশি পড়ছে এটা নয়, এই আমরা পলিসি মেকাররা একটা ভুল ইন্টারপ্রিট করছি। আজকাল ছেলেরা উচ্চশিক্ষায় আগ্রহী হচ্ছে না। তথ্য বলছে only 15%, 10 to 15% মাধ্যমিক পাস করার পরে 10 to 15% স্টুডেন্ট কোথায় যাচ্ছে? হায়ার সেকেন্ডারি সায়েন্স পড়তে যাচ্ছে। আর বাকি 15% সমস্ত সাবজেক্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, খুব সামান্য একটা অংশ কমার্স আর বাকি আর্টস। কেন? তার কারণ আস্তে আস্তে সারা বিশ্ব জুড়ে অর্থনীতির যে মন্দা দেখা দিয়েছে, ডাইমেনশনাল যে শিফট হয়ে গেছে। আমি অদ্ভুতভাবে দেখি যে আমার সিঙ্গুরেতেও সুইগি, জোম্যাটো এরা চলে এসেছে। এই গিগ জব, এগুলোকে বলা হয় গিগ জব। আমি কেন বলছি একটা ট্রানজিশন পিরিয়ডে আছি? ওই যে বলেছিলাম কানাডায় যখন গিয়েছিলাম তখন দেখতাম বাচ্চা বাচ্চা, মানে 18 বছরের নিচে তো কাজ করা চলে না, 18 বছরের পরে ছেলে মেয়েরা সবাই পড়াশোনা করছে, তার পাশাপাশি তারা চাকরিও করছে। এখন কেবল আমি পড়াশোনা করে সরকারি চাকরি পাবো, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ফেলোশিপ আছে প্রচুর ঠিকই, কিন্তু সেটা তো আর আজীবন নয়। আমাকে এন্টারপ্রেনারশিপে নজর দিতে হবে। আমি নিজে কিভাবে স্বাবলম্বী হতে পারি। এই যে মানে হুগলি একটা বিশাল পটেটো হাব বলা হয়, তো পটেটো হাব অফ বেঙ্গল বা ইন্ডিয়ায় বলে। অদ্ভুত ভাবে দেখো, একটা পটেটো চিপসের কারখানা নেই। এখানে রাইস প্রচুর তৈরি হয়, ধান হয়। এই অঞ্চলে একটাও রাইস মিল নেই। তো তোমরা ভাবো না, স্বপ্ন দেখতে শেখো। স্বপ্ন হচ্ছে আমরা এখান থেকে গ্রাজুয়েশনের পরে 5 জন ছেলে মেয়ে মিলে
একটা নিজের একটা কোম্পানি করি। উদাহরণ দেব, বন্ধন ব্যাংকের নাম শুনেছ? এলিট জুতোর নাম শুনেছ? খাদির জুতোর নাম শুনেছ? এর প্রত্যেকটা বাড়ি কোথায় যাবে? এরা একেবারে আক্ষরিক অর্থে উদ্বস্তু হয়ে পূর্ববঙ্গ থেকে উত্তর পূর্বের রাজ্যে ছিল। এলিট জুতো তার মালিক তিনি দেখেছি, আমার দূর সম্পর্কের আত্মীয়। তিনি নিজে তেজপুরের বাজারে হাটে সাইকেলে জুতো নিয়ে, মানে সাইকেলে দুটো বস্তা ঝুলিয়ে জুতো নিয়ে বিক্রি করেন। আর বন্ধন ব্যাংকের যিনি এখন সর্বময় কর্তা, তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, তার নাম চন্দ্রশেখর ঘোষ। আগরতলা থেকেও প্রায় 40 কিলোমিটার দক্ষিণ বিশালগড় বলে একটি জায়গায় ওনার বাড়ি। একেবারে প্রান্তিক শ্রেণী। কিরকম প্রান্তিক ভাবতে পারবে? 90-এর দশকে 1 লক্ষ টাকা ধার চেয়েছিলেন ব্যাংকের কাছে, ব্যাংক ধার দেয়নি, তার ক্রেডেনশিয়াল ছিল না। আজকে এই চন্দ্রশেখর ঘোষ ত্রিপুরার একদম পূর্ব দিকে ধলাই বলে একটি জেলায় 200 কোটি টাকা ব্যয়ে একটি হাসপাতাল কাম মেডিকেল কলেজ তৈরি করবেন বলে ঘোষণা করেছে। আমাদের কাছে একটাই আবেদন থাকবে, স্বপ্ন দেখতে শেখো। চাকরি যে কেবল সরকার দেবে, এই টিপিক্যাল মধ্যবিত্ত মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে, তাহলেই দেখবে। আর আমি পড়াশোনা করছি মানে আর কিছু করার নেই বলে পড়াশোনা করছি। দ্বিতীয় কথা যেটি বলবো, রাষ্ট্র বা নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। ডোন্ট বি আ গিনি পিগ। তাহলেই দেখবে তোমরা অপ্রতিরোধ হয়ে থাকবে। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমাদের কল্যাণ হোক এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইস চ্যান্সেলর স্যারকে। তার বক্তব্যে আমরা সবসময় এইভাবে লিপ্ত হই। এটা শুধুমাত্র এই স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং ইন্টার্নশিপের প্রোগ্রামই হলো না, আমরা একটা জাগরণের কথা বললেন উনি, একটা নতুন ভাবে স্বপ্ন দেখার কথা বললেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা এখানেই আমরা শেষ করছি। এবার আমাদের যেগুলো টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে, মানে যে সমস্ত বিষয় এখনো বলা হয়নি, স্কলারশিপ নিয়ে অদিতি ম্যাডাম অলরেডি বলেছেন। এবার আমাদের ক্রেডিট কার্ড নিয়ে আমাদের মধ্যে জয়দীপ স্যার রয়েছেন, জয়দীপ স্যার ওটা দেখেন মেনলি, তা উনি বলবেন। এবং তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে লিফলেট আছে সেগুলো তোমাদের হাতে দেওয়া হবে, তোমরা ওটা দেখবে এবং তার বিষয়ে ভিউ করবে। ধন্যবাদ স্যার। আর একটা আপনার অনুমতি নিয়ে বলে রাখি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিঙ্গুর ব্রাঞ্চের যিনি জেনারেল ম্যানেজার, তিনি আসবেন, ব্রাঞ্চ ম্যানেজার। আমি ব্যক্তিগতভাবে ওনাকে আবেদন রাখিয়েছিলাম, তোমরা প্রত্যেকে জিরো ব্যালেন্সে একটা অ্যাকাউন্ট খুলতে পারো। কোনো পয়সা লাগবে না, একদম জিরো ব্যালেন্স, মানে কোনো লাগবে না। এই অ্যাকাউন্ট তো খুব ভ্যালু হবে। এবং যেটা সারা ভারতবর্ষে যখনই যাবে, এখন ওই অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে, এই অ্যাকাউন্ট নাম্বার তোমরা ট্রান্সফার করে নিয়ে যেতে পারো। আজকে যে করতে হবে তা নয়, ওনারা এখানেই এখানেই আজকে না হলেও এর পরে যে স্টুডেন্ট উইকে স্যার এটা একটু এটা অবশ্যই করে দিলে অ্যাকাউন্ট তো সর্বপ্রথম হ্যাঁ ডকুমেন্ট লাগবে, সাবমিট করব ওইখানে হবে। ওকে স্যার।
আচ্ছা ওরা এইটা করছে না, এটা সবাই ছবি দিতে হবে, এটাই এই লিফলেটে দিতে ব্যাংকের লোক এসে বলছে সবাই যারা 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 লিফলেটটা পেয়েছে তারা দাঁড়াও, যারা যারা লিফলেট নিয়ে সবাই দাঁড়াও একবার। যারা লিফলেট পেয়েছো তারা একটু দাঁড়াও ভাবে জয়দীপ আসো এটা আমাদের পাড়ার ঝামেলা চাপটা আমি জানিয়ে ঠিক আছে ঠিক আছে এগুলো আমি আমাদের না নেই ধারণা নেই চুপ করো এবার ফাঁক কাজের জন্য তোমরা ইতিমধ্যে স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী সপ্তাহ পালনের জন্য কলেজ প্রায় এক সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করেছে। সামনে একটু চুপ করে বসো। স্কলারশিপের কথা যেমন বললো সেরকম স্কলারশিপের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার আরেকটি শিক্ষার্থীদের সহযোগিতামূলক প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পটার নাম তোমরা অনেকেই জানো, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এখন প্রশ্ন হলো
স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাপারটা অনেকেই জেনেছো, আর যারা জানো না, বিশেষত ফার্স্ট সেম এবং থার্ড সেম তোমরা প্রত্যেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারো। যখন তোমরা প্রথম কাজ করবে তখন সেই লোন শোধ করতে হবে না। এই লোন শোধ করতে হবে পাঠ শেষ করবার পর, এবং পাঠ শেষ করবার পর বা চাকরি পেলে, যেটা আগে হবে। তারপর তোমরা প্রায় 15 বছর ব্যাপী এই লোন শোধ করার সময় পাবে। এর জন্য তোমাদেরকে 4% ইন্টারেস্টে পরবর্তী সময় টাকা শোধ করতে হবে। এখন প্রশ্ন হলো, কারা পাবে, কিভাবে পাবে? কারো বয়স 40 পেরিয়ে গেলে এই লোন সে পায় না। অর্থাৎ কেউ যদি জেনারেল ডিগ্রি কলেজ, আমাদের এখানে যেরকম ইঞ্জিনিয়ারিং কলেজ বা কোনো শিক্ষা অন্য কোনো প্রতিষ্ঠানে পড়ো, তাহলে তারা পাবে। কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি পার্সোনাল কোথাও কোচিং করো, তাহলে তোমরা এই লোন পাবে না। এই লোন পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে, যে তোমাদের প্রতিষ্ঠান, অর্থাৎ তোমরা যেমন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শিবপুরে পড়ছো, এই প্রতিষ্ঠান তোমাদের থেকে যে টাকা নিচ্ছে সেই রসিদ বা যতটুকু টাকা নিচ্ছে সেই টাকাটাই তোমরা কিন্তু লোন হিসাবে পাবে। অর্থাৎ এখানে পড়ার জন্য তোমাদের খরচ যদি ধরে নিলাম 10,000 টাকা হয়, তাহলে তোমরা 10,000 টাকা পর্যন্ত লোন পাবে। এটা হচ্ছে নিয়ম। তোমরা যদি চাও, তোমরা এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারো। একজন করে বড়োয়ার লাগবে, অর্থাৎ তোমার পাশাপাশি সেও বড় করছে, সে মানে ধার ঋণ নিচ্ছে, এবং তাকে তোমার সাক্ষ্য হিসাবে রাখতে হবে। অর্থাৎ আমাদের এখানে আসলে আমরা পরবর্তীকালে তোমরা যদি আমাদের সাথে সাক্ষাৎ করো, আমরা স্পষ্টভাবে বলে দেবো। কিন্তু এটা মাথায় রাখবে, কেউ কিন্তু 10 লক্ষ টাকা তার নিজের ইচ্ছা মতো পাবে না। প্রতিষ্ঠানে পড়বার জন্য প্রতিষ্ঠান যেটুকু টাকা তোমার থেকে নিয়েছে, সেই টাকাটুকু তোমরা কিন্তু লোন হিসাবে পাবে। এবং তোমরা যদি চাও এই লোনের জন্য আমাদের সাথে দেখা করতে পারো। আমি রয়েছি, শুভঙ্কর রয়েছে, তোমরা আমাদের সাথে সাক্ষাৎ করে আমরা স্পষ্টভাবে ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। আর দ্বিতীয়ত, এবার তোমাদের ফিফথ সেম যারা রয়েছে তাদের জন্য ইন্টার্নশিপের প্রোগ্রামটা শুরু হবে। ঠিক আছে? তোমরা প্রত্যেকে সাইন করেছো যে কাগজটা তোমাদের দেওয়া হয়েছিল প্রত্যেকে? আচ্ছা, সাইন করা কাগজ আছে, দেওয়া হবে। আর তোমরা প্রত্যেকে লিফলেটটাও ফেরত দিয়ে দেবে। ঠিক আছে? আস্তে আস্তে আমার প্রয়োজন তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে? আর আরো কোনো অসুবিধা থাকলে আমার সাথে দেখা করবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানিয়ে দেবো। থাকবে, কারণ ইন্টার্নশিপটা তাদের জন্য সিলেবাসে আছে, তোমাদের করতে হবে জানো। যারা বলবেন তারা আসছেন, একটু অপেক্ষা। হ্যাঁ, চলে আসুন। সেমিনার হ্যাঁ।
হ্যাঁ তো ওর কিছু নেই ফার্স্ট সেম অন্য সেম চলে যেতে পারে ফিফথ সেমে তো হ্যাঁ রাখি এই দরজাটা কথা খুলে গেছে খুলে গেছে এক্সটেনশন করাতে হবে ফিজিক্স থেকে ওরা কি প্রজেক্টরে দেখাবে Thank you.
আসবে এরপরে, তারপর সিস্টেমে ইন্টারভিউ প্রোগ্রাম, এটা সিস্টেমই কাজ। আর যদি কেউ বাইরে থাকে একটা তোমার ডেকে নাও বন্ধুদেরকে, যদি কেউ বাইরে থাকে ডেকে নাও। এইখানটা সাইনের লোকটা চেক করতে, হ্যাঁ এদিকে আলাদা দিয়েছিলাম ফার্স্টে।
না না না
আপনি কিছু মাইন্ড করবেন না। কি প্রিন্সিপাল স্যারকে ডাকছেন? এরকম হচ্ছে হ্যালো, গুড আফটারনুন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এখানে উপস্থিত আছেন আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার ডক্টর সুভাষিস পান্ডা এবং উপস্থিত আছেন জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউশনের অ্যাডমিনিস্ট্রেটিভ ইনচার্জ প্রদীপ কুমার ঘোষ মহাশয়, আর ওনার টিম এখানেও উপস্থিত আছেন সকলকে, এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স এবং আমার ডিয়ার স্টুডেন্ট। সেমিস্টার 5-এর ইন্টার্নশিপ ব্যাপারে ইউনিভার্সিটির একটা গাইডলাইন ছিল, এটা এনএবি 2020, এটা কম্পালসারি একটা ইন্টার্নশিপ, যেটা আমাদের অর্গানাইজ করছে আমাদের আইকিউসি, সিঙ্গুল গভর্নমেন্ট কলেজ, আর হচ্ছে জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউশন, লিজুয়া ক্যাম্পাস, হাওড়া। এই ইন্টার্নশিপ কোর্সটার স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে এর দুটো ক্রেডিট আছে, আর ডিউরেশন হচ্ছে 16 আওয়ার্স, 16 ঘন্টার একটা কোর্স, আর হচ্ছে 4 সপ্তাহ ধরে, মানে 16 ঘন্টাটা আমি এক সপ্তাহে করে দিতে পারবো না, সেটা একটা 4 সপ্তাহ এবং 16 আওয়ার্সের একটা কোর্স, তার 2 ক্রেডিট, এবং এর অ্যাসেসমেন্ট হচ্ছে 50 মার্কসের একটা ইভালুয়েশন হবে। 50 মার্কসের ইভালুয়েশনের মধ্যে 30 মার্কস হচ্ছে একটা রিপোর্ট যেটা স্টুডেন্টদেরকে জমা করতে হবে, আর 20 মার্কস হচ্ছে একটা ভাইভা বসে। এই টোটাল 50 মার্কসের একটা ইভালুয়েশন হবে। তা ওনারা তোমাদেরকে সমস্তভাবে সাহায্য করবে। যে কোর্সটা আমরা অনেকগুলো কোর্স ওনারা আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু অনেক শর্ট টাইমের জন্য এবং ফাইন্যান্সিয়ালের ব্যাপারে আমাদের একটা বেসিক
একটা কোর্স আমাদেরকে সিলেক্ট করতে হয়েছে, যেটা হচ্ছে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কোর্সটার ব্যাপারে তোমাদেরকে ওনারা ট্রেনিং দেবেন যে কিভাবে কম্পিউটার কি করতে হয় না করতে হয়, যেটা পরবর্তীকালে তোমাদের কোনো কর্মক্ষেত্রে যাতে এই বেসিক জিনিসটা যাতে তোমরা শিখতে পারো। তাই আমি প্রথমে আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করবো যদি এই ইন্টার্নশিপ ব্যাপারে উনি তোমাদেরকে দু চার কথা যদি বলেন। শুভ অপরাহ্ন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই ফার্স্ট তোমরা ইন্টার্নশিপ করবে আমাদের এই ইউনিপির আন্ডারে। এটা আমাদেরও একটা ইন্টারেস্ট আছে এবং কেমন হয়, এবং আমরা অনেক চেষ্টা করে ওনারা রাজি হলেন এবং আমরা আরো ভালো প্রোগ্রাম চেয়েছিলাম, কিন্তু প্রোগ্রাম যত ভালো করবে না টাকাটা বেড়ে যাবে। তো তোমাদের ইকোনমিক কন্ডিশন চিন্তা করে আমরা চাইলাম যে সবাই মিলে যদি একটা করি তাহলে কি করবে, সেই করে মোটামুটি 100 টাকা ওনারা রাজি হয়েছেন। আজকে এসছেন, মানে এত কমে অন্য জায়গায় তোমাদের যে কলেজে বন্ধুরা থাকে জিজ্ঞেস করবে কি করতে পারবে, এবং তাদের বেসিক কম্পিউটারের ব্যাপারগুলো সবই শেখাবে। তোমরা যদি মন দিয়ে শেখো তাহলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে এর মধ্যে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এবং আমাদের হিরো সাহেব যেটা বললেন যে পরপর যে ভাগে আছে, কোথায় আছে, কি ধরনের ব্যাপার, এবং প্রজেক্ট রাইটিং সবকিছু টু দ্য পয়েন্ট ওনারা করাবে একদম, এবং সবই করতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটার উপরে একটা মার্কিং আছে, এটা কিন্তু পরপর করে যেতে হবে। আজ থেকে ধরে নেওয়া শুরু হয়ে গেল, এটাই মানে জানুয়ারিতে আমরা 2 তারিখ থেকে শুরু করে দিলাম, ধরে নিতে পারবো। আজকে ওনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যিনি অফিসার এসেছেন উনি সব বলবেন, এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়েও কিছুটা বলবেন ওনারা। তোমরা তো কথা শুনেছিলেন, উনি এক নিয়েও বলছিলেন এই ব্যাপারটা বলবো। স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা অনেক সময় এমন একটা ব্যাপার হয়ে গেছে, অনেকে অ্যাপ্লাই করে পায়নি, সেই ভাবে এটা হয় না। তো এটা ভুল, অনেকেই পাচ্ছে, আবার অনেক কলেজে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওরা পেয়েছে, এবং তোমরাও অ্যাপ্লাই করবে। যারা প্রথমে পাওনি, ভুলে গিয়ে নতুন ভাবে কি করে করতে হয় সেটা এই ব্যাপারে বলবেন। আর ইন্টার্নশিপটা আমাদের কাছে ইন্টারেস্ট এই কারণে, এটা ফার্স্ট টাইম তোমরা করছো, তোমরা প্রথমে এটা অ্যাপ্লাই করছো, এবং এই কমপ্লিটটা করার পরে আমরা জানতে পারবো হ্যাঁ এর ব্যাপারটা কি, কতটা তোমরা শিখলে কি ব্যাপার। তারপরে এই অনুযায়ী পরের বছর আমরা আবার একটা স্টেপ এগিয়ে যাবো, আর বেটার করার চেষ্টা করবো। এবছর আমরা এটাও বেটার হবে না তা না, ওনাদের স্টাফরা আসবেন, সেই সময় যে ক্লাসগুলো হবে তোমরা অবশ্যই করবে, ওরা চেষ্টা করবে যতটা ওদের থেকে ভালো দেওয়া। কম্পিউটার সবাই জানতে হবে। এখন তুমি আর্টসে পড়ো, সায়েন্সে পড়ো, আর কমার্সে পড়ো, যাই পড়ো না কেন, কম্পিউটার ছাড়া কিন্তু এগিয়ে পড়ো। কম্পিউটার সাথে আর একটা জিনিস আছে, রিলিজন এআই এখন হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা নিয়েও তোমাদের 5 তারিখ আছে। 5 তারিখ সকালবেলা একজন কগনিজেন্ট থেকে আসবেন, 1 ঘন্টার একটা অবশ্যই এটা অ্যাটেন্ড করবে, তোমাদের কাজে লাগবে, এবং উনি বলে দেবেন এরপরে 3D কোথায় শেখা যায়। কম্পিউটার সাথে এআই এই দুটোকে যদি শিখে নিতে পারে, মোটামুটি ওয়ার্কিং নলেজ বলছি, সার্টিফিকেট না পেলেও চলবে। বিভিন্ন জায়গায় তোমার সাবজেক্টের সাথে এটা কিন্তু একটা ইম্পর্টেন্স থাকবে, সব জায়গায়। যে কোনো জায়গায় খুঁজে পোস্ট খালি হলেই বলবে এআই নলেজ আছে কিনা, কম্পিউটারের বেসিক নলেজ আছে কিনা, এইগুলো ওয়ার্কিং নলেজ যেটাকে বলে। তো সেই নলেজটার সাথে সার্টিফিকেট অনেকে দেখাচ্ছে কাজ করতে পারছেন, তো সেটাও শেখার, সেই কাজটার জন্য, ওয়ার্কিং নলেজটার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা দিনে বেশি কম্পিউটারটাকে ভালো করে শেখো, তারপর অনেকগুলো নিয়ে ভালো হবে। তারপর আর আমাদের ফ্যাকাল্টি খুব ইংলিশ ফ্যাকাল্টি, বেসিকটা হয়ে গেলে তারপরে তাদের মধ্যে দিয়ে আমরা তারপর সেই স্টেপগুলো শেখানোর জন্য চেষ্টা করবো এরপরে। ঠিক আছে, তো আজকে সময় এগিয়ে যাচ্ছে, আর বেশি দীর্ঘায়িত করবো না। ওনাদের যিনি এসছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এসছেন, তিনি বলবেন কিভাবে ইন্টার্নশিপটা করবেন, টোটালটা উনি আজকে বলে দিয়ে যাবেন। মানে আজকেই তোমাদের শুরু হলো, ভেবে নিতে পারবো। ঠিক আছে, এই বলে আমি শেষ করলাম। অনেকগুলো আরো কাজ আছে আমাদের, শেষ করতে হবে পরপর। ঠিক আছে, তোমরা আজকে আশা করছি এনরিস্ট হবে আমাদের কাছ থেকে জেনে। এই বলে আমি এখানে বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ স্যার। Thank you, sir, for your valuable suggestion. এবার আমাদের প্রোগ্রাম শুরু হবে, ইন্টার্নশিপ ট্রেনিং কোর্স। উনি বলবেন মিস্টার প্রদীপ কুমার ঘোষ মহাশয়, ওনাকে কিছু বলার জন্য এখানে আসার জন্য। জিওটাকে ছবি নেওয়ার জন্য একজন দেবাঞ্জন তুলছে তো, দেবাঞ্জন তুলেছে। হ্যালো, ধন্যবাদ। আজকে আমাদের এই কনফারেন্স উপস্থিত অধ্যক্ষ মহাশয়,
এবং উপবিষ্ট জ্ঞানীজনেদের আমরা ধন্যবাদ জানিয়ে তোমরা যারা স্টুডেন্ট আছো ছাত্রছাত্রীদের আমি কিছু বলতে চাই। প্রথমেই একটা অনুরোধ সবার কাছে, আমার এই কথোপকথন যেটা তোমাদের সাথে আমি বলতে এসেছি, আমি বেশি সময় নেব না, খুব অল্প কথায় তোমাদের সাথে দু চার কথা বলবো। অনুরোধ থাকলো তোমরা আমাকে কিছু প্রশ্ন করো, কেননা আমি চাই একমুখী কমিউনিকেশন হলে সেটা সফল হবে না। তোমাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন থাকে এবং যে ব্যাপারে প্রিন্সিপাল মহাশয় বলে দিয়েছেন, তারপরেও তোমাদের যেটা তোমরা জানতে চাইবে সেগুলোও কিন্তু নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে। প্রথমে যে ইনস্টিটিউট থেকে আমরা এসেছি তার ব্যাপারে আমি দুটো কথা বলে নিতে চাই। দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট 100 বছরের পুরনো একটি প্রতিষ্ঠান, যারা 100 বছরের বেশি সময় ধরে স্টুডেন্টদের যে কারিগরি শিক্ষা, সেই শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে চলেছে। একটা জিনিস তোমরা জানো যে আমরা কলেজে উপস্থিত হই বা ক্লাস 10, 12 গ্রাজুয়েশন পড়াশোনা করি, আমাদের বেসিক যে পড়াশোনা সেইটাকে কমপ্লিট করার জন্য। বাট বেসিক এডুকেশন দিয়ে কিন্তু চাকরির বাজারে চাকরি পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, আমরা সবাই জানি। সেই জন্যই বিভিন্ন রকম কারিগরি শিক্ষা, যেটাকে স্কিল ট্রেনিং বলে, সেটা আমরা অনেকেই নিজেদের থেকে করি। কেউ হয়তো কম্পিউটার শিখি, কেউ নাচ গান করি, কেউ খেলাধুলা করি, কেউ এরকমও ছিল একটা সময় টাইপ রাইটিং শিখতো, শর্ট হ্যান্ড, স্টেনো এইসব শুনেছো তোমরা করতো। এখনকার দিনে লেটেস্ট টেকনোলজি যেগুলো স্যার বলে গেলেন, এআই, বা হয়তো কেউ জানে যে আমরা কম্পিউটার নিয়ে হার্ডওয়্যার নেটওয়ার্কিং করছি, ওরাকেল, এসএপি বিভিন্ন পড়াশোনা করছি। বাট এত কিছু করেও আমরা কনফিউজ থাকি যে অ্যাকচুয়ালি কোনটা করলে আমরা একটা সঠিক দিশা পাবো, সঠিক একটা রাস্তা পাবো। তো আজকে সেই কিছু নিয়েই তোমাদের সাথে একটু আলাপচারিতা করব। বাট সবার আগে বলি, কোন এই যে গ্রাজুয়েশন তোমরা কমপ্লিট করে, ম্যাক্সিমাম সবাই এখানে আমরা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টই আছি, তো সবাই ফাইনাল সেমিস্টার, ওকে। তো আমরা কি গ্রাজুয়েশন কমপ্লিট করে কলেজ থেকে বেরিয়ে যাব, এরপরে আমাদের লক্ষ্যটা কি? শুধু কি চাকরি, না আরো হায়ার এডুকেশন? কি লক্ষ্য আমাদের এরপরে? কেউ যদি একটু আমায় বল, যে কোনো একজন, স্যার এরপরে আমার লক্ষ্য হচ্ছে আমরা আরো হায়ার এডুকেশন করবো বা চাকরির দিকে আমি এগোবো, কেউ একজন, যে কেউ একজন বলতে পারো, এনিওয়ান। তোমাদের লক্ষ্য কি এরপরে? কেন একজন একজন করে জিজ্ঞাসা করা একটু অসুবিধা, যেহেতু অনেকজন আছো, কেউ একজন নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে দাঁড়িয়ে বলো যে আমার এইটা ইচ্ছা এরপরে। এনিওয়ান? সামনের সারিতে যারা বসে আছেন আমার বাঁদিকে, কেউ একজন? আপনি সেকেন্ড, প্রথম দিকে দ্বিতীয়জন বলতে পারবেন? গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কি চাইছেন? হ্যাঁ বলো, কি করবেন? একটু বলে বলুন। মাস্টার্স করবেন, মানে আরো পড়াশোনা করবেন। ভেরি গুড, একজন বলেছেন, বসুন। আর কেউ কিছু? আপনারা এমএ, তারপরে এমএ কমপ্লিট হওয়ার পরে কি করবেন? পিএইচডি কি শুধু মুখে বলছেন তাই জন্য, না সত্যি করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে তো, ভেরি গুড। পড়াশোনার তো একটা সময় শেষ আছে, তারপরে আমরা কোথায় যাব? চাকরির জন্য অবশ্যই যাব। চাকরির বাজারের অবস্থা আমরা আশা করি প্রত্যেকে জানি। আমরা কেউ বাইরে থেকে এসে কিছু বলবো, কিছু ম্যাজিক হয়ে যাবে, এরকম ব্যাপার কিন্তু নয়। তো চাকরির বাজারে যারা আমরা ভাববো যে নিজেদেরকে আমরা একটা সঠিক চাকরি বেছে নেব, আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে যাতে একটা আমরা সরকারি চাকরি পাই। ঠিক বলছি তো? সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা কার মনের মধ্যে নেই? আশা করি প্রত্যেকেরই মনের মধ্যে আছে, একই না? শুনতে পেলাম না সবাই? তো কিভাবে সরকারি চাকরি আজকালকার দিনে কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে সরকারি চাকরি? সত্যি পাওয়া যাচ্ছে না? তাহলে এত লোক কি করে সরকারি চাকরি করছে?
আজকে আমরা একটা গভর্নমেন্ট কলেজে আছি, কিন্তু এই কলেজে যারা রেসপেক্টেড টিচার আছেন প্রত্যেকেই কিন্তু সরকারি স্টাফ, এবং এই আগামী দিনে ওনারা যখন রিটায়ারমেন্টের পর বেরিয়ে যাবেন, ওনাদের পরে যারা আসবেন তারাও কিন্তু সরকারি চাকরি করবে তো, হ্যাঁ কি না? তাহলে ওনারা কি করে পাবেন যদি চাকরি না থাকে? আমি কি বলতে চাইছি একটু তোমরা মন দিয়ে শোনো। আমি বললাম যারা যে কলেজেই আমরা আছি সেটা একটি সরকারি কলেজ, রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার, প্রত্যেক প্রফেসর ম্যাডাম স্যারেরা যারা আছেন সবাই সরকারি স্টাফ। ওনারা বেরিয়ে যাওয়ার পরেও যারা আসবেন তারাও সরকারি চাকরি করবে। তার মানে সরকারি চাকরি নেই এরকম ব্যাপার নয়, কিন্তু আছে, সংখ্যায় কম, কম্পিটিশন কিন্তু হিউজ। যেখানে আমরা প্রথমেই ভেবে নিই আমার দ্বারা তো হবে না, আমি তো পাবো না, ঠিক বললাম? বাট আমরা যদি একটু ভাবি যে আমিও পেতে পারি, বাট আমাকে চেষ্টা করতে হবে, সেই চেষ্টাটা একটু যদি আমরা বুকে হাত দিয়ে বলি, এবং আমি নিজেও বলি আমার সময় আমার নিজের মধ্যেও কম ছিল, যে সত্যি তো পাওয়া যায় না, দরকার নিচে দাও, অত কি পড়াশোনা করবে? যে স্যার ম্যামদের সাথে তোমরা পড়াশোনা করে মানুষ হচ্ছ তাদেরকে একটু কাছ থেকে, যাদের সে খুব ভালোবাসো, তোমরা জিজ্ঞাসা করো কতটা তারা খেটেছিলেন এই সরকারি চাকরির জন্য বা এই জায়গায় পৌঁছানোর জন্য। এটা কিন্তু খুব একটা ইজি টাস্ক নয় যে বললাম আর সরকারি চাকরি পেয়ে গেলাম। চাকরি মানে এরকম যেটা ঘুষ দিয়ে পাওয়া যায় না, চাকরি মানে এরকম যেটা লোক ধরে পাওয়া যায় না, চাকরি মানে সেটাই যেটা তোমার কোয়ালিটি দিয়ে, তোমার কোয়ালিফিকেশন দিয়ে, তোমার অধ্যাবসায় দিয়ে তোমাকে পেতে হবে। হয়তো সংখ্যাটা কম আছে, এখনো কিন্তু আছে। ফার্স্ট অফ অল এটা কি আমরা জানি কোন কোন জায়গায় সরকারি চাকরি পাওয়া যায়, কোন কোন ফিল্ডে আমরা নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারি, এবং সর্বোপরি যেহেতু তোমরা গ্র্যাজুয়েট স্টুডেন্ট, জাস্ট ফাইনাল ইয়ার আছো, তাহলেই গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। এখন অব্দি কেউ কি সরকারি চাকরিতে কেউ বসেছো? কেউ কি অ্যাপ্লাই করেছো? আমরা করি না তো, কখনো চেষ্টাই করি না, যেহেতু হবে না। ঠিক বলছি? কোন ক্লাস থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি গভর্নমেন্ট জবের জন্য? এনিওয়ান? ক্লাস 10, 12, 8 থেকেও করা যায়, আমরা কেউ করি না। সরকারি চাকরি প্রিপারেশন কেউ নিয়েছি, জানি কিভাবে সরকারি চাকরি বসতে হয়, দিতে হয়, কি কি সরকারি চাকরি হয়। চলো একবার দেখে নিয়ে কি কি সরকারি চাকরিতে আমরা বসতে পারি। প্রথমেই দেখো স্লাইডটা এই কারণে রেখেছিলাম তোমাদের জন্য যে আমরা প্রথমেই কনফিউজ থাকি কোন দিকে যাব গ্র্যাজুয়েশনের পরে, প্রাইভেট জব, সরকারি জব, আমরা কনফিউজ থাকি তো, কনফিউশনের মধ্যে ভুগি। কত রকমের সরকারি চাকরি হতে পারে এটা আমরা একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যদি দরকার লাগে এই স্লাইডটা আমি দিয়ে যাব, তোমাদের কাজে লাগবে। এখন তো ইন্টারনেটের যুগ, যে কোনো কিছুই তোমরা অনলাইনে পেয়ে যাবে। একটু দেখতে পাচ্ছ, নিচের দিকটা দেখতে পাচ্ছ না? আচ্ছা আমি দিয়ে দেবো, আমি বলছি মুখে। যেমন ধরো সব থেকে বেসিক জিনিস যেটা এসএসসি, শুনেছি তো? এসএসসি মানে কি? ভেরি গুড। আচ্ছা এসএসসি মানে কি স্টাফ সিলেকশন কমিশন নয়? তো এসএসসি মানে শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, যেখানে আমরা প্রত্যেকটা নির্বিশেষে স্টুডেন্ট বুঝতে পারি। পিএসসি নাম শুনেছো? কি হয় পিএসসি থেকে? সেখান থেকে কি কি অফিসার তৈরি হয় লেখা আছে দেখো। ইউপিএসসি একদম উপরে, সিভিল সার্ভিস, তোমাদের মতন গ্র্যাজুয়েট স্টুডেন্টরাই বসে। বড় বড় যে আইপিএস আইএএস অফিসার হয় ওখান থেকেই হয়। ডব্লিউবিসিএস, রেল, ঠিক আছে? তারপর দেখো ওখানে আইবিপিএস, ব্যাংকিং এর এক্সাম। আজকে তো হাজার একটা ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংকের কথা ছেড়ে দিলাম, সেন্ট্রালাইজ প্রচুর ব্যাংক আছে, স্টেট ব্যাংক আছে, এলাহাবাদ ব্যাংক আছে, রিজার্ভ ব্যাংক আছে। তার বিভিন্ন প্রবেশনারি অফিসারের পরীক্ষা হয়, মাঝে মাঝেই পেপারে বেরোয়। কর্মসংস্থান, কর্মক্ষেত্র, এমপ্লয়মেন্ট, গ্যাজেটস, এরকম বিভিন্ন অপশন আছে যেখান থেকে আমরা দেখতে পাই। এখন ওগুলোও ছেড়ে দাও, কেনার দরকার নেই। এখন যেহেতু আমরা সবার হাতে একটা করে তো ফোন আছে, তো স্মার্টফোন সবার হাতে আছে তো আমাদের, সেখানে আমরা যদি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ করি, বিভিন্ন গ্রুপ আছে সেখানে যদি জয়েন করি, কি কি ধরনের গভর্নমেন্ট এক্সাম হয় তার নোটিফিকেশন আসে যে অমুক তারিখে এই গভর্নমেন্ট এক্সাম আছে।
তাহলে তার অনলাইনে ফর্ম ফিল আপ হয় এবং পরীক্ষা দেওয়া যায়। বাট এই পরীক্ষাটা কিন্তু উইদাউট প্রিপারেশন দিয়ে কোনো লাভ নেই, প্রিপারেশন নিয়েই দিতে হবে। তোমাদের যদি এখানে 100 জন বসে থাকো আজকে, 100 জনের মধ্যে একজনেরও লটারি লাগতে পারে। এই কথাটা কেন বলছি, হয়তো কোনো সময় আমি তোমাদের মতনই ছিলাম, এতটাই ক্যাজুয়াল যে ভাবতাম তো আমার দ্বারা হবে না। এই কারণেই আজকে বলতে আসা, যাতে তোমাদের মধ্যে এই জিনিসটা না থাকে, তোমরা যাতে তোমাদের এই একজন পেলেও বলতে পারবে আমাদের বন্ধুটা সরকারি চাকরি পেয়েছে, কাউকে ধরে নয়, কাউকে ঘুষ দিয়ে নয়, নিজের অভ্যাস, রাইট? এটা একটা খুব ভালো স্লাইড তোমাদের জন্য। এখানে দেখো প্রথম থেকে লেখা আছে যারা মাধ্যমিক লেভেল অবধি পড়াশোনা করেছে তাদের জন্য কি গভর্নমেন্ট জব আছে, উচ্চ মাধ্যমিক অবধি যদি আমাদের পড়াশোনা থাকে তাহলে আমরা কি করতে পারি, আর গ্র্যাজুয়েশন লেভেলে তো সবগুলোতেই বসতে পারবে। এর মধ্যে থেকে তোমাদের বেছে নিতে হবে কোনটার জন্য তোমরা নিজেকে প্রিপেয়ার করবে, কোনটার জন্য তুমি এলিজিবল, কোনটা শুধুমাত্র তোমার জন্য। এবং তার জন্য কিন্তু তোমাকে থাকতে হবে, এমনি এমনি পাবে না। মানে খুব ইজি ব্যাপার নয় যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আমি চাকরিটা পেয়ে যাবো, ঠিক আছে? যেটা তোমাদের বলছিলাম যে কোথা থেকে আমরা জানতে পারবো, কোথা থেকে আমরা ইনফরমেশন গুলো পাবো যে গভর্নমেন্ট জবটা কিভাবে পাওয়া যায়। তো তার জন্যই আমাকে জানতে হবে, তার জন্য বিভিন্ন পোর্টাল আছে, এটা বললাম একটু আগে। ন্যাশনাল এমপ্লয়মেন্ট গেজেটস আছে, কর্মসংস্থান, কর্মক্ষেত্র আমরা ছোটবেলায় কিনতাম, স্যার ম্যাডাম রেসপেক্টেড যারা আছেন ওনারাও কিনতেন একটা সময়, যখন এত ইন্টারনেটে ছড়াছড়ি ছিল না। এখন সবকিছুই মোবাইলে উপলব্ধ, তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের ব্যাপারে কোনটা তোমার জন্য সঠিক সেটা তোমরা জেনে নিতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এমন অনেক পরীক্ষা হয় যেগুলো ফিস লাগে না, এমন অনেক পরীক্ষা হয় যেটা ফিস লাগে। প্রিপারেশন নিতে হয় এবং প্রিপারেশন নেওয়ার পরে ম্যাক্সিমাম উইকেন্ডে ছুটির দিনে পরীক্ষাগুলো হয়। আমি খুব অল্প কথায় বলছি বিকজ আমি বেশি সময় নেব না। যদি কারোর ইন্টারেস্টেড তোমরা থাকো এইসব ব্যাপারে আরো পরে আমাদের কাছে জানতে পারবে। আশা করি তোমরা বুঝতেই পারছো স্যারেরা বা ম্যাডাম প্রত্যেকেই আমরা চাই যে যে ক্রেডিট বেস ট্রেনিং, এটা অ্যাজ পার ইউজিসি নর্মস ম্যান্ডেটরি করে দিয়েছে, ক্রেডিট বেস স্কিল ট্রেনিং তোমাদের করতেই হবে। এটা অন্য কথায় চলে এলাম এই কারণেই বিকজ সেটাই আমাদের এখন আসার উদ্দেশ্য। একটা সময় ছিল প্রত্যেকটা স্টুডেন্ট নিজের ইচ্ছা মতো একটা স্কিল ট্রেনিং করতো, কেউ ট্যালি শিখছে, কেউ কম্পিউটার শিখছে, কেউ কিছু শিখছে না। কিন্তু সরকার বুঝতে পারছে যে আমাদের প্রত্যেকে জেনারেল পড়াশোনা ছাড়া আমাদের একটা স্কিল দরকার, যে স্কিলের উপরে আমরা এগোতে পারি। অনেক মা ঠাকুমারা গ্রামের বাড়িতে দেখবে হাতে খুব সুন্দর সুর সেলাইয়ের কাজ করতে পারে, অনেকে আছেন বড়ি দিতে পারে, অনেকে আছে আচার তৈরি করতে পারে, ওটাও কিন্তু শিল্প। অনেকে বেতের ধামা পুরো বুনতে পারে, ওটাও কিন্তু আমাকে তোমাকে দিলে আমরা পাবো। সোলার কাজ করে অনেকে, দেখেছো? অনেকে জুয়েলারির কাজ করে, অনেকে জুতো তৈরি করে, যে লেদার্স, উডল্যান্ড, খাদিমস, বাটায় কাজ করে, অনেকে জুয়েলারি তৈরি করে, তো অনেকে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে, অনেকে কম্পিউটারে কাজ করে, অনেকে নেটওয়ার্কিং এ কাজ করে, অনেকে ব্যাংকিং এ কাজ করে, অনেকে গার্ডেনিং এ কাজ করে। এই যে প্রত্যেকটা ডিফারেন্ট ফিল্ড, প্রত্যেকটা কিন্তু একটা একটা কারিগরি শিক্ষা। যে ফিল্ডে তৈরি, যে ফিল্ডে সে নিজেকে বড় করেছে, সেই ফিল্ডটা কিন্তু তার জন্য বেস্ট, সে সেটা এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেই জায়গায় আমাদের জানতে হবে যে আমরা কিভাবে নিজেদের, আমার জন্য কোনটা বেস্ট, আমি কোনটার জন্য নিজেকে রেডি করব। আমি কখনো কাউকে সাজেস্ট করতে পারবো না যে এটা তোমার জন্য, এটা তুমি করে নাও। সেটা তোমাকে, তোমার পড়াশোনার কোয়ালিফিকেশন কতটা তুমি ভালো, তুমি নিজে সব থেকে বেশি নিজেকে আইডেন্টিফাই করো। আচ্ছা একটা কথা বলো, ওই যে আমি বলছি তোমাদের গ্র্যাজুয়েশনের পরে সবাই সরকারি চাকরির কথা বলছি, এতটা তো ইজি নয় সরকারি চাকরি পাওয়া। আমরা গ্র্যাজুয়েশন মোটামুটি কিরকম এজে কমপ্লিট করি, রাফলি যে কোনো একটা আইডিয়া দাও। 21। ওকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে 21 এর পরে কত বছর পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো গভর্নমেন্ট জবের জন্য? 30-35 বছর। তাহলে 21 বছর থেকে 30 বছর পর্যন্ত, 35 বছর, 40 বছর পর্যন্ত ম্যাক্সিমাম আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করতেই থাকি, পরীক্ষা দিতেই থাকি, তাই তো? না, হতাশ হয়ে যাবে কি না পেলে?
আমি কি 21-এর পরে গ্র্যাজুয়েশনের পরে দিতেই থাকবো সারা লাইফ, 8 বছর 10 বছর? বাবা মা বলছে তো বাড়িতে, কি একটা ছেলে পুলে তৈরি করলাম, গ্র্যাজুয়েশনের পরে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, ইনকামও নেই, শুধু পয়সা নেয় আর অনলাইনে ফর্ম ফিল আপ করে। তোমারও খারাপ লাগবে, হতাশ হয়ে যাবে। যারা ছেলেরা আছি ক্লাবে বসে আড্ডা মারি, ক্যারাম খেলি, বাকিরা চাকরি করছে, আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করেই যাচ্ছি, বা টিউশন করছি, বা কিছু একটা করছি, পড়েই আছে, কেউ ভ্যালু দেবে না। এখনকার জীবনে কাকে ভ্যালু দেয় মানুষ? যার কাছে টাকা আছে। টাকার জন্য কি করতে হবে? ভালো চাকরি করতে হবে, সম্মানের সাথে। তুমি দেখবে তোমার ফ্যামিলিতে বাবা মায়ের কাছে, হাজবেন্ডের কাছে ওয়াইফ, ওয়াইফের কাছে হাজবেন্ড, বন্ধু বান্ধব, প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা জায়গায় সম্মানের সাথে বাঁচা যায় যদি তার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে। ফ্যামিলি যা চাইছে যদি সেগুলো আমরা পূরণ করতে পারি, বন্ধু বান্ধব যদি যেটা বলছে সেটা যদি করতে পারি, তবেই ভ্যালু তৈরি হবে। বাট আমরা যদি আমাদের লাইফে হতাশ হয়ে যাই, যদি আমরা সেই চাকরির দোরগোড়ায় না পৌঁছতে পারি, তাহলে তো পাবো না। আচ্ছা, মনে হচ্ছে না এই লোকটা এইমাত্র বলছিল সরকারি চাকরির প্রিপারেশন করা, আবার এইসব করছে। আমি এই কারণে বলছি, বিকজ আমাদের যে পড়াশোনার পরে আমাদেরকে ব্যালেন্স করে এগোতে হবে, যাতে আমি একটা চাকরি পাই এবং তার সাথে সাথে সরকারি চাকরির লক্ষ্যটাও মনের মধ্যে পুষে রাখি। তার জন্য কি করতে হবে? যত এমএনসিস বা কর্পোরেট কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে, যেগুলোতে কাউকে ঘুষ দিতে হয় না, নিজের কোয়ালিফিকেশনে মিনিমাম গ্র্যাজুয়েশনে জয়েন করা যায়, সেই কোম্পানিগুলোতে জয়েন করতে গেলে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে ম্যাক্সিমাম 2 বছর। এটা তোমরা হয়তো অনেকে জানো না, তাই বলছি। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, টিসিএস, কতজন জানো নামটা? অনেকেই। ভেরি গুড। টিসিএস ফুল ফর্ম কেউ একজন বলো? টাটা কনসালটেন্সি সার্ভিস। পিডব্লিউসি কে কে নাম জানো? এক্ষুনি নেটে দেখে নেওয়া যাবে, গুগলে টাইপ করে। প্রাইস ওয়াটারহাউস কুপার, জেনপ্যাক, আইবিএম, উইপ্রো, এরকম প্রচুর এজেন্সি আছে, যে এমএনসিস গুলোতে আমরা নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারি। আমি বলছি না গভর্নমেন্ট, আমরা গ্র্যাজুয়েশন করার পরে বেরিয়ে কোনো বাড়ির পাশে একটা দোকানে চাকরি করবো, যাতে কোনো লাইফ নেই। আমরা গ্র্যাজুয়েশন করার পরে আমরা একটা প্রাইভেট ব্যাংকে জব করতে পারি। আমরা গ্র্যাজুয়েশন করার পরে একটা ভালো এমএনসি, যেখানে পিএফ আছে, ইএসআই আছে, যেখানে মাসের শেষে একটা নির্দিষ্ট স্যালারি দেয়, হোক সেটা প্রাইভেট, করতে পারি। অটোমোবাইল কোম্পানিতে চাকরি করতে পারি, আবিবসে চাকরি করতে পারি, বিএলসিসি তে চাকরি করতে পারি। অনেক প্রাইভেট স্কুল কলেজ আছে, ডিপিএস নাম শুনেছো, দিল্লি পাবলিক স্কুল, চাকরি করতে পারি। ফিমেলরা তো পারো। ছেলেরা ওলা বা উবের এরকম ধরনের বিভিন্ন কোম্পানি আছে যারা ভার্চুয়াল কোম্পানি, সেখানে কাজ করছে। এরকম অনেক আছে জোম্যাটোর গাড়ি চালাচ্ছে, খাবার ডেলিভার করছে। একটা জোম্যাটোর গাড়ি চালিয়েও কিন্তু 15-20 টাকা আর্ন করা যায়, করছে অনেকে। একদম প্র্যাকটিক্যাল ফিল করছে তোমাদের। সে কেন করছে? যাতে তার নিজের নিডটা গার্জেনকে না চাইতে হয় যে আমাকে পয়সা দাও, ফর্ম ফিল আপ করতে হবে, আমি একটা গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। সে নিজের নিডটা নিজেই করতে পারলো। এবং আমি যদি প্রপার একটা স্কিল ট্রেনিং করি, আমি যদি প্রাইভেট ব্যাংকেই চাকরি করি, ধরে নিচ্ছি আমি ধরে অ্যাক্সিস ব্যাংকে পেয়ে বা বন্ধন ব্যাংকে পেয়ে, মাইক্রোফিন্যান্স তো আমরা এখন ঘরে ঘরে মুখস্থ, সবাই জানি। মাইক্রোফিন্যান্স এসে আমাদের বাড়িতে টাকা দিয়ে যাচ্ছে, গোষ্ঠী লোন শুনেছি তো সবাই মোটামুটি ওয়াকি। তো যারা আসে সেই স্যার বা ম্যাডামরা, তাদেরকে আমরা স্যার ম্যাডাম বলছি। তো কোথায় চাকরি করে তারা? বন্ধন ব্যাংকেই তো পেরোলে আছে তারা। তো নিজের পক্ষে ওই চাকরিটাও যদি পাই আমি, সম্মানের না অসম্মানের? অবশ্যই সম্মানের। এবার ওই চাকরি পেয়ে আমি কি করব? আমি নিজেকে ওখানে থামিয়ে রাখবো না, আরো প্রিপারেশন করবো যাতে গভর্নমেন্ট জবটা পেতে পারি। এবার তুমি করো না 35 বছর 40 বছর ধরে নিজের প্র্যাকটিস করো, যদি গভর্নমেন্ট জবটা লটারিটা লাগে, লেগে গেল, সব থেকে বেশি কে খুশি হবে? নিজে। প্রাইভেট জবটা ছেড়ে দাও, আর ধরে নাও পেলে না, ধরে নাও 35 বছর চেষ্টা করেও পেলে না, কে তোমাকে বাঁচিয়ে রেখেছে? ওই প্রাইভেট জবটা। তার মানে আমাদের ডিসিশনটা কোথা থেকে নিতে হবে? আফটার কমপ্লিটিং আওয়ার গ্র্যাজুয়েশন আমি কিন্তু ঘুরবো না, বসে থাকবো না, ও কখন হবে জব দেখবো না, ইমিডিয়েট আমাকে একটা কিছু করতে হবে। আজকে যে গভর্নমেন্ট থেকে, ইউজিসি থেকে এই যে তোমাদের স্কিল ট্রেনিং প্রোগ্রামটা করাচ্ছে, কেন? যাতে এটা করেও যদি কিছু করতে পারে। এবং এর সাথেও আমরা আরো কিছু, জর্জ টেলিগ্রাফ যেহেতু শতাব্দী প্রাচীন, 100 বছরের পুরনো অর্গানাইজেশন, বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং এর ব্যাপারে আমরা তোমাদের বলতে পারি। কেন বিভিন্ন বলবো? কেন সবার একটাই রাস্তা হবে না, সবার ডিফারেন্ট রাস্তা হবে। করবে এবং করে তোমরা নিজেদের পায়ে স্বাবলম্বী হবে, দাঁড়াবে।
আজকে যে পেরেন্টসরা, আমরা সবাই আশা করি এখানে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যারা পেরেন্টসরা আমাদের জন্য কতটা কষ্ট করে তোমরা সব থেকে বেশি জানো। যেখানে আমাদের জন্মদিনে যখন আমরা রাত 12টার সময় বন্ধুদের উইশ করি, মা কিন্তু বাড়িতে দেখবে এক বাটি পায়েস রান্না করে ঠিক এনেছে জন্মদিনের জন্য, বাবা বাড়ি ঢোকার সময় একটা গিফট কিনে এনেছে তোমার জন্য, মা বলে দিয়েছে আজকে কিন্তু মেয়ের জন্মদিন, আজ কিন্তু ছেলেটার জন্মদিন। বাবার সাথে ছেলেটার, আমাদের বাবার ছেলেদের বেশি কথা হয় না, একটা টাগ অফ ওয়ার চলে, বাট ওই দিনে কিন্তু বাবা কিছু না কিছু নিয়ে আসবে, ভালো কথা বলবে। আচ্ছা, মনে হয় না আমরাও বাবা মায়ের জন্মদিন পালন করি? আমরা তো চাই বাবা মায়ের জন্মদিন পালন করতে। কে চাও? প্রত্যেকে চাই সারপ্রাইজ গিফট তাদের জন্য। মা যখন সন্ধ্যেবেলা রান্নাঘর থেকে বেরিয়ে আসবে, হাতে হলুদ লেগে আছে, তুমি হঠাৎ করে করলে একটা গিফট নিয়ে, একটা কেক নিয়ে, প্রত্যেক আনন্দ মুক্ত মনে কারোর হবে। সেই জায়গাটায় পৌঁছতে গেলে তোমাদের দুটো জিনিস করতে হবে, খুব ছোট ছোট জিনিস। এক নাম্বার, যা যা করছো সব করবে, তার সাথে নিজের ব্যাপারে একটু ভাববে, নিজে কিভাবে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াবো। আর ওই যে বললাম টাকা, যেটা সম্মান, টাকা কি করে আর্ন করবো, সব কথা বোঝা গেছে। তো প্রাইভেটে যদি তোমরা নিজেদেরকে রেডি করতে চাও, আমি স্লাইডগুলো দেবো, যদি কারোর লাগে আমাকে বলো, আমি স্যারের কাছে দিয়ে যাবো, তোমাদের কাজে লাগবে। প্রাইভেটে যদি আমরা নিজেদেরকে কেউ দাঁড় করাতে চাই, যে আমি প্রথমে তো সঙ্গে সঙ্গে তো গভর্নমেন্ট জব বেরিয়ে পাবো না, আমাকে তো প্রাইভেট জবে যেতে হবে, তার জন্য কোন কোন ফিল্ড আছে দেখো, সেটাও লেখা। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, যেটা সবার উপরে রেখেছি, কেন একটা সিকিউর জায়গা, সঠিক জায়গা, যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে আমরা চাকরি করতে পারি। সেকেন্ড হচ্ছে প্যারামেডিক্যাল ফিল্ড, এখন হসপিটাল ফিল্ডে, এখন নার্স মানে শুধু মেয়েরা নয়, কিন্তু নার্স মানে আমরা, ছেলেরাও নার্স হতে পারে। তাহলে আমরা যদি চাই, এরকম নয় যে প্যারামেডিক্যাল বা ওখানে যেতে গেলে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। যারা কমার্স বা আর্টসের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারাও নিজেদেরকে কিন্তু বিভিন্ন মেডিকেল ফিল্ডে বিভিন্ন মানে কি বলবো ডোমেন আছে যেখানে চাকরি করা, তার জন্য নিজেদেরকে রেডি করতে পারি। ইলেকট্রিক ভেহিকেলস, আগামী দিনে সারা পৃথিবীতে রাজত্ব করবে ইলেকট্রিক ভেহিকেলস। আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে। এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি রাস্তায় স্কুটার চলছে ইলেকট্রিকে, 4 চাকা চলছে ইলেকট্রিকে। যদি যারা ইন্টারেস্টেড, সেখানে আমি বলছি ছেলে মেয়ে নির্বিশেষে শিখতে পারি। যদি আমরা চাই, ওইসব কোম্পানিতে এখন কোথাও দেখতে পাবে না একটা ইলেকট্রিক্যাল গাড়ির মিস্ত্রি বা টেকনিশিয়ান দেখতে পাবে, বাট যারা আমরা শিখবো তাদের কাছে বেস্ট অপরচুনিটি এটা নিয়ে। নেক্সট দেখো এসি রেফ্রিজারেশন, একটা সময় বিলাসিতা ছিল এসি বা রেফ্রিজারেশন। শোনা যাচ্ছে? তো একটা সময় এসি বা রেফ্রিজারেশন আমাদের কি ছিল, বিলাসিতা, যে ওদের বাড়িতে জানিস তো এসি আছে, বিশাল ব্যাপার। আমাদের বাড়িতে নেই, ঠান্ডা প্রচন্ড গরম পড়েছে, এসি রেফ্রিজারেশনের জল লাগবে, পাশের বাড়ি কাকিমাদের আছে, একটু ফ্রিজের জল নিয়ে আসবে। এখন কি সেই অবস্থা? এখন মোটামুটি প্রত্যেকটা ঘরেই ফ্রিজ আছে, আর এসিও কম বেশি ম্যাক্সিমাম ঘরে দেখা যায়। ঠিক আছে? কেন? রাত্রিবেলা প্রত্যেকেই আমরা চাই একটু শান্তির ঘুম। তো এসি রেফ্রিজারেশন পশ্চিমবঙ্গের মতন স্টেটে, পশ্চিমবঙ্গের মতন রাজ্যে কিন্তু একটা সময় বিলাসিতা ছিল, অন্য স্টেটে কিন্তু ম্যান্ডেটরি ছিল। দিল্লি যাও, রাজস্থান যাও, ওখানে ম্যান্ডেটরি ছিল, কিন্তু আমাদের স্টেটে এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। একদম মধ্যবিত্ত নিম্নবিত্ত তারাও চেষ্টা করছে মাসে তো 1200 টাকা ইএমআই দিয়ে একটা এসি কেনা যায়, ফ্রিজ তো আছেই, রাইট? তাহলে এসি বা ফ্রিজের যদি আমি টেকনিশিয়ান হই, তাতেও কিন্তু আমার কিন্তু ইনকাম। এই চাকরিগুলো কিন্তু আমি তাদের জন্য বলছি, যারা ভাবছো নিজেকে রেডি করবো, আমি বসে থাকবো না, তাদের জন্য। যারা ভাবছো একটু আমি প্রপার ওয়েতে এগোবো, তাদের জন্য তো ব্যাংকিং জবের অপশন আছে। নেক্সট, কম্পিউটার ওরিয়েন্টেড বিভিন্ন জব আছে। স্যার বলে গেলেন একটু আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু মুখে বললে হবে না, তার জন্য কিন্তু বিস্তর পড়াশোনা করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে গেলে আমাকে হার্ডওয়্যার জানতে হবে, আমাকে নেটওয়ার্কিং বুঝতে হবে, আমাকে সফটওয়্যার প্রোগ্রামিং বুঝতে হবে, তবেই তো আমি কৃত্রিম বুদ্ধিমত্তাটা কিভাবে কাজে লাগছে বুঝতে পারবো। কিভাবে হাডুপ, পাইথন, প্রোগ্রামিং ইন আর, এই যে ওয়ার্ডগুলো বলছি, এই ধরনের সফটওয়্যার, এই ধরনের টেকনোলজিগুলো কিভাবে ইউজ হচ্ছে, তবেই আমি করতে পারবো। তার জন্য চাই আমাদের বেসিকটা যাতে স্ট্রং হয়। তো আমরা জর্জ টেলিগ্রাফ থেকে আসবো, তোমাদের এই যে ম্যান্ডেটরি প্রোগ্রাম করে দিয়েছে গভর্নমেন্ট থেকে 16 আওয়ার্সে, সেখানে যেন বেসিকটা তোমাদের ঠিক থাকে। বেসিক মিন্স ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং তার সাথে ইন্টারনেট, এটা যেন ঠিক থাকে। আশা করি এখানে হলের মধ্যে এমন অনেকেই আছে যারা ভাবছো আমি তো বেসিক জানি, কিন্তু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি, আমরা যখন ট্রেনিংটা দেবো, তোমরা দেখবে অনেক কিছুই আছে অজানা, যেটা তোমরা জানো, যেটা তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডের মতন জানতে পারো।
এবং যেটা তোমরা কাজে লাগাতে পারো, রাইট? সেম অ্যাজ প্রাইভেট জব আমরা কোথা থেকে জানতে পারবো? এই যে প্রাইভেট এত জবের কথা স্যার বলে গেলেন, এগুলো আমরা কোথা থেকে পাবো? ওখানে যেমন কর্মসংস্থান কর্মক্ষেত্র ছিল সরকারি চাকরি জানার জন্য, এখানেও দেখো বিভিন্ন পোর্টাল আছে, naukri.com, Indeed আছে, timesjob.com, ঠিক আছে? বিভিন্ন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুকের গ্রুপ আছে, যেখানে জয়েন করলে সেখান থেকেও তোমরা জানতে পারবে। বিভিন্ন কনসালটেন্সি ফার্ম আছে, এবং আমরা যে ইনস্টিটিউট থেকে আসছি জর্জ টেলিগ্রাফ, আমরা আমাদের স্টুডেন্টদের ডাইরেক্ট অন জব ট্রেনিং বা আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং আমরাই পাই, এবং আমরাই জবের অপশনটাও দিয়ে থাকি। মানে আমাদের যারা স্টুডেন্ট তাদের জবের দায়িত্বটা আমাদের, ক্যাম্পাসিং করানোর দায়িত্ব তাদেরকে একটা কোম্পানিতে যাতে তারা সিলেক্ট হয় তার দায়িত্বটা আমাদের। ওকে, একদম লেটেস্ট যে জব অপরচুনিটি গুলো আছে, সেই লেটেস্ট জব অপরচুনিটি অ্যাজ পার প্রেজেন্ট সিনারিও আমি হাইলাইট করেছি, সেটা হচ্ছে অটোমোবাইল সেক্টর, যেটা বারবার বলছি, ইলেকট্রিক ভেহিকল সেক্টর, মেডিকেল সেক্টর, যেটা বললাম প্যারামেডিক্যাল, যেখানে অনেকেই রেডিওলজিস্ট, প্যাথোলজি, অপারেশন থিয়েটার, ফিজিওথেরাপি, অপটিমেট্রি এগুলো নিয়ে পড়াশোনা করছে, অনেকে তোমাদের রিলেটিভরা আছে পড়াশোনা করছেন, অনেকে চাকরি করছে, জিএনএম, এএনএম এখন তো শুনছই ঘরে ঘরে। তো এগুলো কেন করছে? যাতে নিজে স্বাবলম্বী হওয়া যায় জিনিসগুলো। বিএফএসআই এন্ড এনবিএফসি সেক্টর, বিএফএসআই এন্ড এনবিএফসি মিন্স ব্যাংকিং এন্ড ফাইন্যান্স সেক্টর, বা এনবিএফসি নন ব্যাংকিং ফাইন্যান্স সেক্টর। নন ব্যাংকিং বলতে যেমন ধরো এইচডিএফসি, অনেকেই নাম শুনেছো, আবার অনেকে এটাও শুনেছো এইচডিবি। এইচডিবি হচ্ছে নন ব্যাংকিং একটা সেক্টর, যারা বিভিন্ন ফাইন্যান্স করে, তো এখানে প্রচুর ছেলে মেয়ে চাকরি করে। তো আমরা যদি একটু এগুলো ঘাঁটি, এগুলো নিয়ে জানি, এসব সেক্টরে আমরাও চাকরি করতে পারবো, নিজেদেরকে নিয়ে এগিয়ে যেতে পারবো। সেম অ্যাজ বিআই বা এআই, বিজনেস ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো নিয়ে পড়াশোনা করতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ বিউটি অ্যান্ড ওয়েলনেস। বিউটি অ্যান্ড ওয়েলনেস কিন্তু শুধুমাত্র এখন রূপচর্চা হিসেবে থেমে নেই, এবং শুধুমাত্র মেয়েরাই শুধু বিউটি অ্যান্ড ওয়েলনেস করে, সাজগোজ করে তা নয়, ছেলেরাও করে, যথেষ্ট ভাবে করে। প্রত্যেকটা ছেলে মেয়েই চায় নিজেদেরকে গ্রুম করতে বা অন্যজনের সামনে প্রপারলি প্রেজেন্ট হতে। আমার যদি ধরো আমি কোনো একটা জায়গায় গেছি, কথা বলছি, আমার হাতে খুব বড় বড় নখ, আমার চুলটা ঠিকভাবে কাটা নেই, আমি সেভ করে আসিনি, ভালো লাগবে কি? আমিও তো চাইবো আমাকে সবাই দেখে বলুক, হ্যাঁ লোকটিকে ঠিকঠাক লাগছে, বুড়ো হয়ে গেছে, ঠিকঠাক আছে। সেম অ্যাজ একজন ফিমেলও যখন নিজেকে রিপ্রেজেন্ট করবে, তার ড্রেস কোড, তার কথাবার্তা, তার বাহ্যিক পুরো ব্যাপারটা, তার পুরো কি বোঝা যায়, তার পুরো পার্সোনালিটিটাকে বোঝায়। তো আমাদের ড্রেস বা সাজসজ্জা কিন্তু শুধু সাজার জন্য নয়, নিজেকে প্রেজেন্ট করার জন্য, নিজের পার্সোনালিটিকে দেখানোর জন্য, ঠিক আছে? একজন ডাক্তারের আলাদা পোশাক আছে, একজন উকিলের আলাদা পোশাক, ড্রেস কোড আছে, সেভাবে টিচার আমরা যারা আছি তাদেরও আলাদা আলাদা আছে। কেন করা হয় জিনিসগুলো? যাতে তাকে বোঝা যায়, আইডেন্টিফাই করা যায়, রাইট? তো এটা একটা বিশাল বড় ফিল্ড, এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি জাস্ট শর্টে তোমাদের বললাম। বাট এত কিছু স্যার বলছেন, করবো কি করে? সবকিছু করতে গেলে পয়সা লাগে। আমার পেরেন্টস অ্যাভেলেবিলিটি নেই, অতটা পয়সা আমাদের বাড়ি থেকে করবে না, অ্যালাউ করবে না। একটা 1 বছরের কোর্স করতে গেলে কত টাকা লাগতে পারে? একটা গভর্নমেন্ট জবের ট্রেনিং নিতে গেলে রাইস বা মাইন্স থেকে যেতে গেলে 60-70 টাকা লাগে শুনেছি স্যার। জর্জ টেলিগ্রাফে আপনাদের কোর্সগুলো করতে গেলে কিরকম লাগে? 40-50 হাজার টাকা স্যার, অ্যালাউ করবে না বাড়ি। ঠিক বলছি তো স্যার? সবকিছু করে মাসে 5,000 টাকা বাবা দিতে পারবে না। এই কারণে অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা পারি না। অনেক মেরিটেরিয়াস স্টুডেন্ট এইভাবে হারিয়ে যায়, রাইট? এখানে কিছু অপশন বলেছি দেখো, যার মধ্যে স্যার একটু আগে বলে গেছেন, রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার, ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডটা কে দিচ্ছে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছে গভর্নমেন্ট। সেই ক্রেডিট কার্ডটা কাকে দিচ্ছে? তোমাকে দিচ্ছে। প্রথমে ক্রেডিট কার্ড এলাম বিকজ এই কারণে সবার লাস্টে লেখা হয়েছে, স্যার বলে গেলেন বলে আমি বলছি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এমন একটা অস্ত্র যেটা নিয়ে আমরা নিজেরা পড়াশোনা করতে পারি, যে কোনো পড়াশোনা। অনেকে বলছিলে এরপরে গ্রাজুয়েশনের পরে আরো হায়ার এডুকেশন করবে, সেটা করতে পারো। বা কেউ যদি ভাবো আমি টেকনিক্যাল এডুকেশন করবো, প্যারামেডিক্যালের উপরে, মেডিকেল সেক্টরের উপরে, ব্যাংকিং সেক্টরের উপরে, যে কোনো সেক্টরের উপরে করতে পারো। তার জন্য কি করতে হয়? অনলাইন সরকারি পোর্টাল আছে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের কাছে সময় বেশি নেই, তাহলে আমি দেখাতাম আজকে। পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে তোমার নামটা নথিভুক্ত করতে হবে, এবং এই যে একটু পরে তো ব্যাংক থেকে আসবেন,
ব্যাংকের কাছে তোমার ডকুমেন্টস তোমার এবং তোমার গার্জেনের কেওয়াইসি নিয়ে যেতে হবে, তারা তোমাকে অ্যালাউ করবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে পড়াশোনা করার জন্য। এতে কিন্তু তোমার কোনো টাকা পয়সা খরচা হয় না। একটা টাকা পয়সা খরচা হবে যখন তুমি ওখান থেকে কোর্স করার পরে, টেকনিক্যাল ট্রেনিং করার পরে যখন তুমি চাকরি পেয়ে যাবে, সেই চাকরির পরে ওই টাকাটা শোধ করে দেবে। তো আজকে যদি তুমি কোনো জায়গা থেকে 1 বছর বা 2 বছরের একটা টেকনিক্যাল ট্রেনিং করো এবং সেই ট্রেনিংটা নিখরচায় হয়ে গেল, তুমি যদি চাকরি পেয়ে যাও, পেয়ে গেলে নিশ্চয়ই তো শোধ করবে মাসে মাসে, না করবে না? সবাই করবো নিশ্চয়ই। আমরা এখানে বিরাট বড় অপরচুনিটি, তো এটা একটা অপরচুনিটি আছে। অনেক গার্জেন আছেন যে ঠিক আছে বাবা আমি দিতে পারি, কিন্তু মাসে মাসে একটা ছোট অ্যামাউন্ট হলে হতে পারে। তো এখানে অনেক কোম্পানি আছে এখন এসে গেছে যারা এডুকেশনাল লোন দেয়। এডুকেশনাল লোন ব্যাপারটা কিরকম, সেটা হচ্ছে যদি তোমার কোর্স ফিজ 100 টাকা হয়, তারা 100 টাকাই দেবে, কোনো ইন্টারেস্ট নেই। তাদের কি লাভ? তাদের এটাই লাভ যে তোমার লোন হলো, তারা যে কোম্পানিকে দিল স্টুডেন্টের লোনটা, তাদের থেকে একটা অ্যামাউন্ট তোমার থেকে নেবে। তাহলে এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং এই লোনটা তোমাকে ওই মাসে মাসে যেমন ক্রেডিট কার্ডের ব্যাপার থাকে, এটাও সেভাবে আস্তে আস্তে দেওয়া। নেক্সট অপশন কি আছে? ইনস্টলমেন্ট অপরচুনিটি। অনেক কোম্পানি আছে তারা তোমাকে ডাইরেক্ট ইনস্টলমেন্ট দিয়ে দেবে, যে মাসে তুমি 2000 করে দিও বা 3000 করে দিও। সেটা হয়তো অনেক সময় প্যারেন্টসরা অ্যাফোর্ড করতে পারবে, একই না? তো এরকম লটস অফ অপশনস আর দেয়ার, যেখান থেকে আমরা নিজেকে রেডি করতে পারবো। ধরে নিলাম এই অপশনগুলো বাদ, প্রত্যেকটা বাদ, তাহলে কি করব? এরপরে অপশন আছে। আমাদের একটা ফোন আছে, তো আমরা তো ইউটিউব দেখি, ইউটিউব থেকে ডাক্তার হবো না অবশ্যই, ওইভাবে পড়াশোনাটা রোগী মরে যাবে, বাট নিজেকে কিছুটা হলেও তো প্রিপেয়ার করতে পারবো। 3 ইডিয়টস সবাই দেখেছি, কিন্তু 3 ইডিয়টস হওয়ার চেষ্টা আমরা করবো না, কিন্তু ওটা সিনেমাতেই সম্ভব, ঠিক আছে? বাট হ্যাঁ, কোনো জিনিসের উপরে প্রাথমিক নলেজ আমরা যদি নিতে চাই, কোনো কিছু যদি ধরো আমি একটা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবো, আমি চাইছি এমসিকিউ গুলো আমি দেখবো, এটা তো দেখতেই পারি, এটার জন্য মানুষ মরে যাবে না। আমি অটোমোবাইলে চাকরি করব, কিভাবে চাকরি করব, ব্যাংকে আমি অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, এগুলো আমরা অনলাইন থেকেও নিজেদের দেখতে পাই। গভর্নমেন্টে বা প্রাইভেটে বিভিন্ন বই কিনতে পাওয়া যায়, দেখবে যে বইগুলো থেকে আমরা নিজেদের কম্পিটিটিভ এক্সামের জন্য বা প্রাইভেট এক্সামের জন্য নিজেদের প্রিপারেশন করতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব। উপায়টা আমাদের বার করতে হবে, আমি কোন রাস্তা দিয়ে যাব, এবং সেটা টোটালটাই ডিপেন্ড করবে নিজের পেরেন্টস বা নিজেদের ফিনান্সিয়াল ক্ষমতার উপর। ওকে, বিভিন্ন সেক্টরের ব্যাপারে বলা আছে এখানে, এগুলো নিয়ে আমি বলছি না, অলরেডি বলেছি তোমাদেরকে। এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমায় করো। আমাদের প্রত্যেকের লাইফে এই ওয়ার্ডটা খুব দরকার। কেউ কি জানো এই ওয়ার্ডটার ব্যাপারে? SWOT লেখা রয়েছে, কেউ একজন জানো? কেউ হাত তোলো যে জানো। SWOT, স্কোয়াট অ্যানালিসিস। এটা আমরা প্রত্যেকে নিজের জন্য করতে পারি। যে আমি বললাম না, নিজের জন্য 1 মিনিট করে ভেবো। এস মানে কি লেখা আছে? স্ট্রেংথ। তোমার মধ্যে কি স্ট্রেংথ আছে তোমার থেকে বেশি কেউ জানে, পেরেন্টসেরও জানা সম্ভব। আমরা জানি আমাদের ছেলে মেয়ে কেমন, বাট নিজের উইকনেসটা তো নিজে সব থেকে জানি, নিজের স্ট্রেংথটা তো নিজে সব থেকে জানি। পরীক্ষা দিয়েছে, মাকে বললাম দারুণ পরীক্ষা দিয়েছে, জানো তো মোটামুটি 70-80 পেয়ে যাবে, কিন্তু আমি জানি আমি কি পরীক্ষা দিয়েছি। এগুলো হয়, এগুলো প্র্যাকটিক্যাল থিঙ্কিং তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, তাই থেকে আমি বলি আমার অপরচুনিটি কি আছে আমার সামনে আমি জানি, আমার উইকনেস কি আছে সেটাও আমি জানি, আর থ্রেটস মানে হচ্ছে বাধা, কি বাধা আছে। একটা ছোট্ট গল্প দিলে বুঝতে পারো। আমার স্ট্রেংথ হচ্ছে আমি খুব বকবক করি, কথা বলছি। আমার উইকনেস হচ্ছে আমি ইংরাজি পারি না, দেখো মেলে কিনা কারোর সাথে। আমার অপরচুনিটি হচ্ছে আমাকে একটা দাদা পাড়ার কোন একটা জায়গায় চাকরি করে, আমায় বলেছে যে আমার ওখানে একটা চাকরি আছে যেখানে ফোন ধরে কথা পারবি। বললাম হ্যাঁ ঠিক আছে। আমার বাবা হচ্ছে, আমার বাবা কলকাতায় চাকরি করছে, বাড়ির কাছাকাছি কিছু হলে কি করলাম, লোকাল একটা ইনস্টিটিউট আছে আমি জানি, যুব কম্পিউটার, ওখানে আমায় বলেছে একটু ভাই টেলিকলিং এর কাজ করতে হবে, যারা যারা ফিস দেয় না বা যারা স্টুডেন্টরা কখন কি ক্লাস আছে কথা বলতে ভালোবাসি। আমি ওখানে আমার স্ট্রেংথ কথা বলতে কি করা যায়, ইমপ্রুভ করা যায়। আচ্ছা ইংরেজি কে কে জানেন? ভালো কথা, মনে করছি
কে কে ইংরেজি জানি না? তোমরা সবাই জানো? থ্যাংক ইউ। আচ্ছা, সবাই তোমরা ইংরেজি জানো আমি জানি। এ থেকে জেড আমরা সবাই জানি। এরকম কেউ আছো নাকি যে এ থেকে জেড জানি? ওর বাইরে তো ইংরেজি হয় না, বলতে গেলে অসুবিধা। একটা ছোট প্রশ্ন আছে তোমাদের কাছে লাস্ট, এটা আগের দিন আমি জিজ্ঞাসা করেছিলাম, আজকে আরেকবার জিজ্ঞাসা করছি। সবাই গ্র্যাজুয়েট স্টুডেন্ট, নেট দেখে বলবে না, 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেবে। আই অ্যাম এ বয়, রাইট? ঠিক বলেছি? আই ইজ এ বয় হয়? আই ইজ হয়? শিওর আই ইজ হয় না? কে কে বলছে হয় না? আই ইজ তারপরে হয়, এরকম আই ইজ দিয়ে কিছু লিখতে পারি? শিওর? আইয়ের সাথে আমি হয় সবসময়? আচ্ছা, যদি আমি বলি আইটা কি, আই মানে কি? আই মানে চোখ। আচ্ছা, আই আই লেটারটা মানে কি? আই মানে আমি। আচ্ছা, আমি যদি বলি আই ইজ আ লেটার, হয়তো? আই ইজ আ ওয়ার্ড, তাহলে হয় না বলছিলে তোমরা? এটা আমি তো ইয়ার্কি করলাম তোমাদের সাথে, বাট ইংরেজিটা এতটাই ইজি। যদি তোমরা ভাবো যে আমরা ইংরেজিটা নিয়ে খেলবো, ইংরেজি দিয়ে আমি নিজেকে শিখবো, ইংরেজির মধ্যে তোমায় ঢুকতে হবে। আজকে যেভাবে তোমরা বাংলায় কথা বলো এভাবে ইংরেজি বলো, বাট সেটা নিয়ে আমরা কখনোই চর্চা করি না। তাই জন্য যে বলি আই অ্যামই হয় সবসময় ভাবি, আই ইজ হয় এটা ভাবতেই পারি না। আই ইজও হয়, আই ইজ আ ওয়ার্ড বলো, সেম ভাবে হয়। তো থ্যাংক ইউ, এই বলে আমি শেষ করলাম। নিজেদের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেটস নিয়ে দেবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। থ্যাংক ইউ।